হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা সমাধান করব দশম শ্রেণীর 19তম অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তোমরা অলরেডি অনেক রকম ঘনবস্তুর অঙ্ক করেছো এবং এক একটা অধ্যায় করেছিলে এক একটি ঘনবস্তুর উপর বেস করে। যেমন তোমরা আয়তঘনক করেছিলে, ঘনক করেছিলে, গোলক করেছিলে, লম্ববৃত্তাকার চৌম্ব করেছিলে, লম্ববৃত্তাকার শঙ্কু করেছিলে। কিন্তু এবারে আমরা যে আলোচনা করব সেগুলো হচ্ছে এই সমস্ত রকম ঘনবস্তুগুলো মিলিয়ে বা একটা থেকে বেশি, মানে যেখানে আমরা একটা করে ঘনবস্তু নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমরা কি করব, একাধিক ঘনবস্তু নিয়ে আলোচনা করব, দুটি বা তিনটি এরকম ঘনবস্তু মিলিয়ে যদি কোনো সমস্যা আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব এখানে আমরা এটাই আলোচনা করব। এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তার কারণ পরীক্ষায় যে মূলত পরিমিতির অঙ্ক আসে সেখানে কোন একটি বিশেষ ঘনবস্তুর থেকেও অবশ্যই দুটি ঘনবস্তু মিশিয়ে যে ধরনের অঙ্কগুলো হয় সেটার কিন্তু গুরুত্ব বেশি। তো তোমরা এই অধ্যায়টি অবশ্যই ভালো করে ফলো করবে এবং স্কিপ না করে দেখবে, তবে সব থেকে ভালো বুঝতে পারবে। আর এই অধ্যায়টি বোঝার জন্য অবশ্যই তোমাকে ঘনবস্তুর যে যত রকম ঘনবস্তুর যা কিছু পড়েছি সমস্ত কিছু মাথায় রাখতে হবে, এবং তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো দেখে নিয়ে অন্তত প্রত্যেকটা ঘনবস্তু সম্বন্ধে যে ক্লাসগুলো হয়েছিল তার ইন্ট্রোডাকশন ক্লাসগুলো অর্থাৎ পার্ট 1 গুলো দেখে নাও, তাহলে সমস্ত সূত্রগুলো তোমাদের মাথায় চলে আসবে। কেমন? তো চলো শুরু করা যাক। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা শুরু করার আগে আমরা দেখে নেব যে এর আগে আমরা যে সমস্ত ঘনবস্তুগুলো পড়েছিলাম তাদের বিভিন্ন সূত্রগুলো কি ছিল। তো আমি পিছনে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ছক আকারে সমস্ত কিছু লিখে নিয়েছি। আমি তোমাদেরকে একবার জাস্ট সামারি করে দিচ্ছি, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো মুখস্থ রাখবে, নাহলে অঙ্কগুলো করতে পারবে না। দেখো, আমরা সবার প্রথম যে ঘনবস্তুটা শিখেছিলাম সেটা হচ্ছে আয়তঘন। এই আয়তঘনের একটা নাম ছিল সমকোণী চৌপল। মনে পড়ছে তোমাদের? দেখো, তার ছবি হয় এরকম, দেখতে অনেকটা ইটের মতো বা বইয়ের মতো, এগুলো হচ্ছে তার উদাহরণ ছিল। সো দেখো, এই শেপের জিনিস, এবং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখো, যেটা হয় সমতল আর বক্রতল। সমতলের সংখ্যা কয়টা? দেখো, সব মিলিয়ে 6টি সমতল থাকে, আর বক্রতলে এর কোনো থাকে না, অর্থাৎ বক্রতলের সংখ্যা 0। আমি একটা সামারি করছি, তোমরা ব্যাপারটা বুঝে যাবে, যে জিনিসগুলো মনে পড়ে যাবে। কেমন? সো দেখো, এবার প্রদত্ত মানে হচ্ছে এই আয়তঘনের অঙ্ক করার জন্য মিনিমাম কোন জিনিসটা আমাদের জানা দরকার, যেটা না জানলে আয়তঘন সম্পর্কে অঙ্ক করা যায় না। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যাকে আমরা LBH দ্বারা ডিনোট করি, এবং সেগুলো এখানে দেখিয়েছি LBH কোণগুলো। আশা করি তোমরা জানো। এবার দেখো, এইগুলো জানা থাকলে আয়তঘনকে কি কি নির্ণয় করতে হয়। যেটা প্রথম নির্ণয় করতে হয় সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে একটা সবচেয়ে বড় লাঠি যেটা ওই আয়তঘনের ভিতরে রাখা সম্ভব, সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সো কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে L² + B² + H² টু দা পাওয়ার হাফ, মানে হচ্ছে ওটা রুট। বুঝতে পেরেছো? আমরা একক লিখিনি, এগুলো একক বুঝে যাবে। যেগুলো ক্ষেত্রফল সেগুলো বর্গ একক হবে, যেগুলো আয়তন সেগুলো ঘন একক হবে। কেমন? এবার দেখো পার্শ্বতল। পার্শ্বতল মানে একটা আয়তঘনকে দেখো 4টি পার্শ্বতল থাকে। 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল মোট হয় এরকম 2 into LH + BH, মানে একটা দৈর্ঘ্যের সঙ্গে কানেক্টেড থাকে আর একটা প্রস্থের সঙ্গে কানেক্টেড থাকে, তাই LH + BH। কেমন? আচ্ছা, এবার হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমিটা সাধারণত দেখো এই যে নিচের দিকে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে তৈরি হয়। সো L × B হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে 6টা তল, এই 6টা তল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে 2 × LB + BH + LH। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এগুলো তোমরা এইভাবে মুখস্থ করে থাকতে পারো, দৈর্ঘ্য × প্রস্থ + প্রস্থ × উচ্চতা + উচ্চতা × দৈর্ঘ্য, এইভাবে মুখস্থ করে থাকতে পারো। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা জানতে হয় সেটা হচ্ছে আয়তন। যে সমকোণী চৌপলে বা আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, অর্থাৎ LBH। তো দেখো, আমরা এই সমস্ত কিছু কিন্তু একটা সামারি আকারে লিখে নিয়েছি তোমাদের মনে রাখার জন্য। তোমরা দরকার হলে এই ছকটাকে সম্পূর্ণ তোমরা টুকে নিতে পারো। কেমন? খাতায় লিখে নিতে পারো। এবার চলে এসো ঘনক। ঘনক আর ঘনকের মধ্যে মূলত বেসিক ডিফারেন্স হচ্ছে এর সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এবং একটি বাহুর দৈর্ঘ্য জানা মানে ওর LBH সব জানা হয়ে গেল। তো ঘনকেরও তল সংখ্যা সমতল 6টা, বক্রতল নেই, 0। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে আমরা যেটা করি, যেটা জানা দরকার সেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে A দিয়ে ডিনোট করি। আচ্ছা, এখানে A হলে কর্ণের দৈর্ঘ্য, মানে ঘনকের মধ্যে সবচেয়ে বড় দণ্ড যেটা রাখা যাবে বা কোনাকুনি যে দূরত্বটা সেটা কর্ণের দৈর্ঘ্য, সেটা হচ্ছে √3 × A, মানে √3 × বাহুর দৈর্ঘ্য। পার্শ্বতলের ক্ষেত্রফল 4A², ভূমির ক্ষেত্রফল A², সমতলের ক্ষেত্রফল 6A², আর আয়তন হচ্ছে A3। তোমরা এগুলো সূত্রগুলো সব প্রমাণ তোমরা আগে দেখেছো। যদি না দেখে থাকো আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে অবশ্যই প্রত্যেকটার এই প্রমাণগুলো দেখিয়ে, আমি এখানে যত যা লিখেছি সমস্ত কিছু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই প্রত্যেকটা যখন ইন্ডিভিজুয়াল করছিলাম। কেমন? এবার চলে সময় গোলক। গোলকের ক্ষেত্রে আমাদের ন্যূনতম যেটা জানতে হয় সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ জানলে সমস্ত কিছু করা সম্ভব। তো গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। আর গোলকের তল সংখ্যার একটু ধারণা নিয়ে নাও। গোলকে কোনো সমতল থাকে না। গোলক মানে হচ্ছে ফুটবল, ওর কোনো সমতল থাকে না, বক্রতল থাকে, এবং সেটা হচ্ছে একটি। এবং গোলকের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে,
সেটা হচ্ছে একটি তল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু। কি? সেটা হচ্ছে গোলক। একটি মাত্র তল দ্বারা সীমাবদ্ধ, সেটা হচ্ছে গোলক। আচ্ছা, আর সেই তলটা হচ্ছে বক্রতল। আচ্ছা, ব্যাসার্ধ জানা থাকলে গোলকের কর্ণের দৈর্ঘ্য বলে কিছু হয় না, তাহলে এটা নেই। আচ্ছা, গোলকের পার্শ্বতল, পার্শ্বতল মানে হচ্ছে গোলকের চারপাশটা, সেটা হচ্ছে 4πr²। কেমন? আচ্ছা, ভূমির ক্ষেত্রফল, গোলকের ভূমি বলে কিছু হয় না, সব ভূমির ক্ষেত্রফল নেই। সমগ্রতল আমি এটাকে আলাদা করে লিখেছি। তো গোলকের ক্ষেত্রে পার্শ্বতল যায়, সমগ্রতল তাই, কারণ গোলকের তল সংখ্যা একটাই, সেই জন্য পার্শ্বতলের ক্ষেত্রফলটা যা লিখেছি, সমগ্রতলের ক্ষেত্রফলটা তাই আছে 4πr²। আচ্ছা, এরপর দেখো গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে 4.3πr³। এর প্রুফটা কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, দেখে নিও, কারণ এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, এবং ওইটা অনেক জায়গাতেই তোমরা দেখবে থাকে না, এবং তোমাদের বইয়ে একটা অন্যরকম প্রুফ আছে, আমি তার থেকে একটু আলাদা প্রুফ দিয়েছিলাম, এবং খুব ইজি দিয়েছিলাম, খুব লজিক্যাল দিয়েছিলাম। কেমন? সো 4.3πr³ হলো গোলকের আয়তন। এবার চলে এসো গোলকের সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে অর্ধগোলক, মানে গোলকের অর্ধেক। দেখো, অর্ধগোলকের ক্ষেত্রে ওই ব্যাসার্ধ জানলেই চলে, আর তল সংখ্যাটা কি হয়, দুটো হয়ে যায়। অর্ধগোলক করলে কি দুটো তল হয়, একটা সমতল হয়, উপরের বৃত্তাকার সমতল, আর একটা হচ্ছে বক্রতল, যেটা আগে ছিল সেটা। তো তল সংখ্যা এক এক হয়ে গেল। এবার দেখো, অর্ধগোলকের আয়তন জানা থাকলে তার কর্ণের দৈর্ঘ্য বলে কিছু হয় না। অর্ধগোলকের পার্শ্বতল, পার্শ্বতল মানে হচ্ছে এই যে বৃত্তাকার যে তল, এই গোলাকার যে তলটা চারপাশে বক্রতলটা, সেইটা হচ্ছে 2πr², ঠিক এর অর্ধেক। কেমন? এটা মনে রাখতে পারবে, এর অর্ধেক। কিন্তু দেখো, যেই আমি এটা অর্ধেক করেছি, তাহলে একটা নতুন সমতল তৈরি হচ্ছে, এবং সমতলটাকে আমরা ভূমি বলছি। ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², যেটা হচ্ছে একটা বৃত্তাকার, তাই জন্য πr²। আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই দুটো যোগ হয়ে যাবে, দ্যাট ইজ 3πr², মানে উপরেরটা এবং পাশেরটা মিলিয়ে। এবার দেখো, গোলকের অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন হবে ঠিক গোলকের আয়তনের অর্ধেক, দ্যাট ইজ 2/3πr³। কেমন? ঠিক ওটা যা ছিল তার অর্ধেক করেছি। আশা করি এই প্রুফগুলো তোমরা জানো, আর না হলে আবার ডেসক্রিপশন বক্স থেকে লিখে নিও বা বুঝে নিও। কেমন? এবার চলে এসো লম্ববৃত্তাকার চোখ। লম্ববৃত্তাকার চোখ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে অনেক রকম প্রশ্ন আমরা করেছিলাম। লম্ববৃত্তাকার চোখের ছবিটা হচ্ছে এরকম, এগুলোর উদাহরণ ছিল আমাদের পাইপ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোখের তল সংখ্যা দেখো দুটো, সমতল ছিল দুটো, আর বক্রতল ছিল একটা। সমতল মানে হচ্ছে উপরের দিকে একটা তল, নিচের দিকে একটা তল। নিচের তলটাকে আমরা ভূমি বলি, উপরের তলটাকে অনেক সময় ঢাকনা। ঢাকনা তো আর ওর তলের নাম নয়, তো ঢাকনাগুলো সাধারণত ওগুলোর জায়গা নেয়। আর তোমার হচ্ছে বক্রতল হচ্ছে এই যে চারপাশে যেটা, ওটা বক্রতল। কেমন? তো যে কোনো লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে জানতে পারলে তার দুটো জিনিস জানতে হয়। একটা হচ্ছে চোঙটার ভূমিটা হচ্ছে কতটা বড় বা ছোট, মানে বৃত্তাকার তলটার ব্যাসার্ধ কত সেটা জানতে হয়, সঙ্গে সঙ্গে চোঙটা কত উঁচু তার উচ্চতাটা জানতে হয়। সো আর এই জানা দরকার। আর এই জানা হয়ে গেলেই আর লম্ববৃত্তাকার চোঙে কি কি নির্ণয় করতে পারি। কর্ণ বলে কিছু হয় না, লম্ববৃত্তাকার চোঙে একটা পার্শ্বতল হয়। পার্শ্বতল মানে হচ্ছে এই যে বক্রতলটা, সেটা হচ্ছে পার্শ্বতল। কেমন? তো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr×h, এবং এটা প্রুফ আমরা করে দেখিয়েছিলাম, এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রুফ ছিল। আমরা খুব কনস্ট্রাকশন করে একটা প্রুফ করেছিলাম, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। আচ্ছা, পার্শ্বতল জানার পর আমাদের জানা দরকার ভূমির ক্ষেত্রফল। ভূমি মানে হচ্ছে নিচের দিকে, এই নিচে যেটা থাকে ওটাকে ভূমি বলি, ওটা হচ্ছে বৃত্তাকার, তাই জন্য ওর ক্ষেত্রফল হচ্ছে πr²। এবং পার্শ্বতল আর ভূমির ক্ষেত্রফল জানার পরে তাহলে আমরা সমগ্রতল নির্ণয় করতে পারি। সমগ্রতল মানে পার্শ্বতল, ভূমি আর উপরের ঢাকনা, এই সবগুলো মিলিয়ে যে সমগ্রতল হয় তার ক্ষেত্রফল হয় 2πr×r+h। আর আয়তন হয় হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, দ্যাট ইজ πr²×h। কেমন? সো আমরা এই লম্ববৃত্তাকার চোঙের সমস্ত সূত্রগুলো দেখে নিলাম। এবার দেখে নেবো একদম মোস্ট ইম্পর্টেন্ট লম্ববৃত্তাকার শঙ্কু, এবং এরও আমরা অনেক রকম অঙ্ক করেছি, তোমরা এর আগে যে এক্সারসাইজ ছিল সেটা দেখেছিলে। দেখো, শঙ্কুর ক্ষেত্রে আমাদের ন্যূনতম দুটো জিনিস জানতে হয়, সেটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর, আর উচ্চতা সেটা হচ্ছে h। এবং শঙ্কুর ক্ষেত্রে একটা নতুন জিনিস থাকে, সেটাকে আমরা বলতাম তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করতাম। তো এলটা ইজ নট নেসেসারি, এটা ছাড়াও শঙ্কুর অঙ্ক করা সম্ভব, কিন্তু আমি বলতে চাইছি এলটা থাকলে অনেক ফর্মুলা আমাদের করতে সুবিধা হয়, অনেক ফর্মুলা অনেক কিছু নির্ণয় করতে সুবিধা হয়। কেমন? সো দেখো, এলটা আমি গোল করে রেখেছি, তার মানে এটা করার জন্য দুটো জিনিস জানলেই চলে, কিন্তু এলটা এই দুটোর সাহায্যে নির্ণয় করা সম্ভব, এবং সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। যেটা এখানে কর্ণের দৈর্ঘ্যে লিখেছি ঠিকই, কিন্তু এটা কর্ণ নয়। সো সেই তির্যক উচ্চতা এল, সেটা নির্ণয় করা যায় h² + r², মানে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার করে নির্ণয় করা সম্ভব। তার মানে দেখতে পাচ্ছি তিনজন লেখা থাকবে, এর মধ্যে দুজন জানলে অন্যজনকে জানা সম্ভব এই রিলেশন দ্বারা, এবং এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। কেমন? আচ্ছা, শঙ্কুর তল সংখ্যা। শঙ্কুর সমতল হচ্ছে একটা আর বক্রতল হচ্ছে একটা। দেখো, সমতল নিচের দিকে গোলাকার, আর বক্রতল হচ্ছে এই চারপাশে যেটা আছে ওটা হচ্ছে বক্রতল। তো শঙ্কুর যেই তল পেয়ে গেলাম, তাহলে তার ক্ষেত্রফলগুলো দেখা যাক। দেখো, পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার এইটা πr/l, এইটা করলে আমরা পাবো পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর ভূমি ছিল, ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে তোমার πr², বৃত্তের যা ক্ষেত্রফল হয় তাই। এবার দেখো, শঙ্কুর আমরা দুটো তল জানি, এবং দুটো তলের আলাদা আলাদা করে ক্ষেত্রফল পেলাম, তাহলে ওই দুটো জুড়ে দিলেই হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটো যোগ করলে হচ্ছে πr×r+l। তোমরা নিজেরাও কমন নিয়ে লিখতে পারো, ওই দুটো যোগ করে ওটাই হয় πr×r+l। এবং এর প্রুফ আমরা দেখিয়ে দিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, একবার দেখে নিতে পারো যদি অসুবিধা হয়।
আর লাস্ট যে ফর্মুলা সেটা হচ্ছে আয়তন। শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার হচ্ছে, এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3/1 ভাগ হয় শঙ্কুর আয়তন, এবং এটাও আমরা তোমাদেরকে ওই ক্লাসের প্রুফটা দেখিয়েছিলাম যে কিভাবে এটা হয়, কেন এটা হচ্ছে তার একটা একটু ধারণা দিয়েছিলাম। কেমন? সো আমাদের এই গেল সমস্ত ফর্মুলা, এবং যে ফর্মুলাগুলোর উপর বেস করে আজকের ক্লাসে আমরা কোষে দেখি 19 এর সমাধানগুলো দেখে নেব। কেমন? এবারে দেখে নেব আমরা কোষে দেখি 19 এর সমস্যাগুলো। প্রথম প্রশ্নটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্নে আছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি এবং চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত তা হিসাব করে লিখি। সো দেখো আমরা এই অঙ্কের জন্য একটা কমন জিনিস হচ্ছে যে প্রতিটা অঙ্কের আগে ছবি আঁকতে হবে। আমি বলি বা না বলি, তোমরা অবশ্যই ছবিটা এঁকে নেবে, এবং ছবি না আঁকলে তোমরা এখানে বুঝতেই পারবে না কিছু জিনিস। কি বলেছে দেখো, একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। তার মানে ছবিটা অনেকটা কিরকম হবে দেখো তো, এরকম হবে। লম্ববৃত্তাকার চোঙ, তার মানে এরকম দেখতে, এইটা হচ্ছে তোমার নিচের অংশ, আর উপরের অংশ দেখো চোঙ, তার মানে এই শঙ্কু, তার মানে এরকম। তো আমরা দেখো একটা পিলার এঁকেছি বা একটা স্তম্ভ এঁকেছি যেটা ওই ডেসক্রিপশন অনুযায়ী। কি বলছে দেখো, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, তার মানে এই জিনিসটা দিয়ে দিয়েছে 20 সেমি। আচ্ছা, 20 সেমি যদি ব্যাস হয় তাহলে দেখো এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, ব্যাসের অর্ধেক হবে। আচ্ছা, এরপরে দেখো এর যেটা চোঙাকৃতি অংশ তার উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। চোঙাকৃতি অংশ মানে এই অংশটা, দেখো এই অংশটার উচ্চতা মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটা দিয়েছে 2.8 মিটার। কেমন? এইটা দিয়ে দিয়েছে। আরেকটা দিয়েছে দেখো, যেটা দিয়েছে সেটা হচ্ছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি, তাহলে এখান থেকে এটা দিয়ে আছে 42 সেমি। বোঝা যাচ্ছে তো? দেখো এইটা 42 সেমি, এটা 2.8 মিটার, আর এটা 20 সেমি ব্যাস। তাহলে আমরা কি করবো, এই অঙ্কটাকে দুটো পার্টে করব। প্রথমে কি করব, এই চোঙাকৃতি অংশটা নিয়ে ক্যালকুলেশন করব, আর একটা এই শঙ্কু আকৃতি অংশ নিয়ে দ্বিতীয় পার্টে করব। এবং এই জন্যই হচ্ছে এটা বিভিন্ন ঘনবস্তুর অঙ্ক, তার কারণ এখানে দুটো ঘনবস্তু মিশিয়ে এটা এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। কেমন? সো দেখো আমরা চোঙাকৃতি অংশের জন্য কি করতে পারি, আমাদেরকে নির্ণয় করতে হবে ওজন। ওজন জানার জন্য আমাদেরকে আয়তন নির্ণয় করতে হবে, কারণ আয়তনকে আমরা যদি ঘনত্ব দিয়ে বা ওই একক আয়তনের ওজন দিয়ে গুণ করি তাহলে আমরা মোট ওজন পাবো। সো আমাদেরকে আয়তন নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় করার জন্য তাহলে এই চোঙাকৃতি অংশটা আগে করি। দেখো কি করে করছি, যে চোঙাকৃতি অংশের কি কি দেওয়া আছে দেখো, ব্যাস দেওয়া আছে। আচ্ছা, আমরা ব্যাসটা না লিখে একবারে ব্যাসার্ধে চলে যাই, কারণ ফর্মুলায় আমাদের ব্যাসার্ধ লাগে, জানো তোমরা। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হয় বলো তো, ব্যাসের অর্ধেক মানে 10 সেমি। আচ্ছা, আর একটা কি আছে দেখো, উচ্চতা, যেটাকে আমরা বলি উচ্চতা, যেটাকে আমরা ডিনোট করি এইচ দিয়ে, সেটা হচ্ছে কত দেখো 2.8 মিটার। আচ্ছা, 2.8 মিটার, যেহেতু মিটার আছে ওটা সেমি আছে, দুটোকে এক এককে নিয়ে যাই, মিটারকে সেমিতে নিয়ে যাবো, মানে ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ করবো। সো 100 দিয়ে গুণ করলে এটা হবে 280 সেমি। তো দেখো দুটো একই এককে চলে গেল, ব্যাসার্ধ উচ্চতা। এবার আমরা আয়তন নির্ণয় করি। কার আয়তন? না, চোঙাকৃতি অংশের আয়তন। ফর্মুলা তোমাদের মনে থাকা উচিত, পাই আর স্কয়ার এইচ। দেখো ভ্যালু গুলো বসিয়ে দিলে, পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর স্কয়ার মানে হচ্ছে 10, স্কয়ার মানে হচ্ছে দুবার লিখবো 10 × 10, আর এইচ মানে হচ্ছে তোমার দেখো 280। এটা আয়তন, তো তাহলে আমরা দেখো ঘন সেমি। এবার দেখো আমরা এটা কি করছি, কাটাকুটি করছি। দেখো 7 দিয়ে এটা কাটাকুটি করতে পারি, 4 × 7 = 28, 0। এবার দেখো এটা আমরা যদি গুণ করি কি হবে, 4 × 22 গুণ করলে হচ্ছে 88,000 ঘন সেমি। এইটা হলো আমাদের এই চোঙাকৃতি অংশের আয়তন। এবার দেখবো আমরা এই শঙ্কু আকৃতি অংশটা নিয়ে আলোচনা করবো। তাহলে এরপরে হবে শঙ্কুকাকৃতি অংশের। আচ্ছা, শঙ্কু আকৃতি অংশের কি হবে, ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধটা কত হবে দেখো তো, এইটা যা এটাও তাই হবে, এটা তো চোঙ ছিল, তাহলে ওখানে যদি ব্যাসটা 20 হয় তাহলে ব্যাসার্ধটা হবে তোমার 20/2, তার মানে তার অর্ধেক, অর্থাৎ 10 সেমি। আচ্ছা, আর কি দরকার দেখো, উচ্চতা। আচ্ছা, উচ্চতা তো আমরা এইচ দিয়ে ডিনোট করি, এইচটা কি হয় মনে আছে, দেখো ওখানে 42 সেমি আছে, সো এটা হয়ে গেল 42 সেমি। আচ্ছা, এবার এর আয়তন নির্ণয় করি। অতএব আয়তন সমান, এর মনে আছে ফর্মুলা, এর ফর্মুলায় তোমাদের 1/3 পাই আর স্কয়ার এইচ, ওর 1/3 হয়। কেমন? সো দেখো এখানে আমরা যদি ভ্যালু গুলো বসাই, 1/3 পাই এর ভ্যালু বসাবো 22/7, আর স্কয়ার মানে দেখো 10 এর স্কয়ারই বসাতে হবে, মানে 10 × 10, আর এইচ মানে হচ্ছে দেখো 42। কেমন? সো এত ঘন সেমি। এটা আমরা সমাধান করি। দেখো আমরা এটা কাটাকুটি করতে পারবো, 7 তো
6×7 = 42, 3 2 6। তাহলে এটা আমরা যদি গুণ করি দেখো 22টা 44 হচ্ছে আর দুটো শূন্য হচ্ছে এত ঘন সেমি। সো আমরা দেখো এখানে একটা আয়তন পেয়েছি, এখানে একটা আয়তন পেয়েছি, তাহলে দুটো আয়তন যোগ করলে মোট আয়তন পাবো। তাহলে আমরা এবার নির্ণয় করব মোট আয়তন। তাহলে মোট আয়তন, এই আয়তনটা 88000 প্লাস 4400, এটা যোগ। আচ্ছা এটা যোগ করলে কত হচ্ছে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি দুটো জিরো একটা 4, আচ্ছা 4 8 12 2 হাতে রইল 1 8 1 9 এত ঘন সেমি। সো এইটা হলো মোট আয়তন। এবার আমাদেরকে ওজন নির্ণয় করতে হবে। ওজন কি করে নির্ণয় হবে? ওজন নির্ণয় হবে দেখো আয়তন একক আয়তনে ওজন দিয়ে দিয়েছে, দেখো 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে? এটাকে ওটা দিয়ে গুণ করে দিতে হবে, সিম্পল ওই নিয়ম। সো আমরা লিখতে পারি যে ওই স্তম্ভটির উচ্চতা, এই ওজন, স্তম্ভটির ওজন সমান, এটা হচ্ছে 92400 ইন্টু 7.5 এত গ্রাম। কেমন? চলো এটা গুণ করতে গেলে আমাদের কি করতে হবে দেখো তো, আমরা দেখো গুণ করার জন্য কি হচ্ছে, এটা দশমিক তুলে দিচ্ছি। হ্যাঁ, এই দশমিক তুলে এখানে 10 হচ্ছে, দেখো একটা শূন্য কেটে গেল। সো আমরা 75 দিয়ে এটা গুণ করলেই হয়ে যাবে। দেখো 75 দিয়ে 924 কে গুণ, তাহলে আমরা গুণটা এখানে করছি 924 কে 75 দিয়ে গুণ। দেখো 4 5 20 শূন্য হাতে রইল 2, 5 10 দিয়ে 12 দিয়ে হাতে রইল 1, 5 45 একে 46, 4 7 28 8 হাতে রইল 2, 7 2 14 2 16 6 হাতে রইল 1, 7 9 63 একে 64। তো 0 8 2 10 0 হাতে রইল 1, 6 6 12 13 3 হাতে রইল 1, 4 4 8 9 6। তাহলে 6 9 3 0 0। দেখো এটা বসিয়ে দিচ্ছি 69300, আর এখানে একটা শূন্য ছিল যেটা আমরা ওখানে গুণ করিনি। সো এত এককটা হলো গ্রাম। সো দেখো এটা গ্রাম এসছে, আমরা চাইলে এটা কিগ্রাতে করে নিতে পারি বা কেজিতে করে নিতে পারি। সো 1000 দিয়ে ভাগ করলে দেখো 3টে শূন্য কেটে যাবে, এত কিগ্রা। কেমন? সো দেখো আমাদের যেটা বেরোলো যে এই স্তম্ভটির ওজন হচ্ছে 693 কিগ্রা। তো দেখো আমরা অঙ্কটার মধ্যে বেশ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আয়তন নির্ণয় করেছি দুটো ঘনবস্তু মিলিয়ে, তাই জন্য এটা বিভিন্ন ঘনবস্তুর অঙ্ক। কেমন? সো এই জায়গাটা মাথায় রাখবে যে দুটো আলাদা আলাদা করে যোগ করে আমরা ওর যে একক আয়তনে ওজনটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করলে মোট ওজনটা পাবো। কেমন? চলে এসো এবার আমরা দেখে নেবো 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর সমস্যায় আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ঘনবস্তুর কথা বলছে। সো আমরা সমস্ত দুটো ছবি এঁকে নিই। একটা দেখো চোঙের কথা বলছে আর একটা শঙ্কুর কথা বলছে। আমরা আগে শঙ্কুটা এঁকে নিলাম আর একটা চোঙ এঁকে নিলাম, দেখো যেরকম বলেছে সেরকম। কেমন? এবার দেখো কি কি দিয়েছে, মাপগুলো লেখা যাক। দেওয়া আছে যে শঙ্কুটির উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। তাহলে উচ্চতা মানে হচ্ছে এই জিনিসটা, এইটা দিয়ে দিয়েছে 20 সেমি, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 25 সেমি। আর কি দিয়েছে, যেটা চোঙ হবে, চোঙটির দিয়েছে দেখো উচ্চতা হবে 15 সেমি। এই চোঙটির উচ্চতা হবে তোমার 15 সেমি। তাহলে এর ব্যাসটা আমাদের এই পুরোটা জানতে চাইছে। কেমন? তো এবং এদের আয়তনটা হচ্ছে সমান, এটা বলে দিয়েছে। সো দেখো আমাদের আয়তন যখন সমান, তাহলে এর আয়তনটা নির্ণয় করার চেষ্টা করি আর এর আয়তনটা নির্ণয় করবো, দুজনকে সমান করবো, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা। তো দেখো আমরা প্রথমে করছি শঙ্কুর। আচ্ছা শঙ্কুর কি করতে হবে, শঙ্কুর দেখো আমাদের এইটা দিয়েছে উচ্চতা, এটা দিয়েছে তির্যক উচ্চতা, ওগুলো লিখে নিই। উচ্চতা যেটাকে আমরা এইচ বলি সেটা দিয়েছে দেখো 20 সেমি। আর কি দিয়েছে দেখো তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল বলি সেটা দিয়েছে দেখো 25 সেমি। আর দেখো শঙ্কুর অঙ্ক করতে গেলে আমাদের ব্যাসার্ধ জানা দরকার, ভূমির ব্যাসার্ধ। তো ভূমির ব্যাসার্ধটা ধরে নিই যে ভূমির ব্যাসার্ধ যেটা নেই বলে এটা আর সেমি, এবং এটা আমরা ধরে নিলাম। কেমন? ধরি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 8টা দরকার, কিন্তু 8টা দেখো এখানে দেওয়া নেই। তাহলে 8টা আগে নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমাদের একটা কানেকশন ছিল, লক্ষ্য করো, l² = h² + r²। এটা কাজে লাগালে দেখো আমরা r² এর মান নির্ণয় করতে পারবো l² - h²। তাহলে l² এর ভ্যালু বসাই, l² মানে হচ্ছে 25² আর h² মানে হচ্ছে 20²। দেখো এটা সমাধান আমরা স্কয়ার ক্যালকুলেট করে করতে পারি বা a² - b² এর ফর্মুলা করে করতে পারি। তো স্কয়ার ক্যালকুলেট না করে আমি তোমাদেরকে ফর্মুলা করে দেখাচ্ছি। দেখো a² - b² মানে a + b, a + b মানে হচ্ছে 45, a - b তার মানে হচ্ছে 5। সো দেখো এটাকে আমাকে বর্গমূল করতে হবে। সো r = হবে দেখো এটার বর্গমূল, এটার বর্গমূল মানে তুমি দেখো 45 কে লিখতে পারবে 5 9 45 আর একটা 5 ছিল, দেখো এটা 45 এর বদলে লিখলাম। এবার দেখো আমি এখানে 9 এর বদলে লিখবো 3 আর দুটো 5 এর বদলে লিখবো একটা 5, তার মানে হয়ে গেল 15 সেমি। এটা হলো ব্যাসার্ধ। কেমন? এবার চলে এসো আমরা এর আয়তন নির্ণয় করি। অতএব শঙ্কুর আয়তন।
শঙ্কুর আয়তনের ফর্মুলা তোমরা একটু আগের মতোই করলে, কি বলতো 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাচ্ছি। 1/3 পাই এর ভ্যালু হচ্ছে 22/7। আচ্ছা আমরা যেহেতু দুটো সমান করবো তো আমি বলছি পাই এর ভ্যালু বসানোর প্রয়োজন নেই, দেখো পাইটা পাই থাকে। হ্যাঁ আচ্ছা আর স্কয়ার মানে দেখো এটা 15 বেরোলো, সো 15 ইন্টু 15 আর এইচ মানে হচ্ছে তোমার দেখো উচ্চতা 20, সো এত ঘন সেমি। এইটা হয়ে গেল শঙ্কুর আয়তন। এবার চলে আসবে চোঙটা, তাহলে দেখো চোঙের, আচ্ছা চোঙের দেখো উচ্চতা দিয়ে দিয়েছে, চোঙের উচ্চতা যেটাকে আমরা এইচ বলি সেটা দেখো দিয়ে দিয়েছে 15 সেমি। আর দেখো ব্যাসটা জানতে চেয়েছে, তার মানে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমরা কি করব, ব্যাসার্ধ সমান আর সেমি, এটা কিন্তু আমরা ধরে নেব, কেমন, আর সেমি ব্যাসার্ধ ধরে নিলাম। এবার দেখো আমরা এর আয়তন নির্ণয় করতে পারবো। এর আয়তন আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। আচ্ছা ভ্যালুগুলো যদি বসাই, পাইটা আমরা রেখে দিচ্ছি, ওখানে রেখে দিচ্ছি বলে এখানে রেখে দিলাম। আর স্কয়ার মানে দেখো আটটা আমরা নির্ণয় করতে চাই, আর এইচ মানে হচ্ছে তোমার দেখো 15, এত ঘন সেমি। এবার আমার শর্তটা হচ্ছে যে ওই যে দেওয়া ছিল এর আয়তন ওর আয়তন সমান, তাহলে আমরা এইটা সমান এটা করবো। দেখো আমরা এই পাশে করে দেখাচ্ছি। অতএব আমরা বলতে পারবো শর্তানুসারে এই আয়তনটা মানে পাই আর স্কয়ার ইন্টু 15, পাই আর স্কয়ার ইন্টু 15 ইকুয়াল টু এই আয়তনটা 1/3 পাই 15 ইন্টু 15, 1/3 পাই 15 ইন্টু 15 ইন্টু 20। দেখো এটা লিখলাম। এবার এটা সমাধান করবো। দেখো দুদিক থেকে পাই কেটে দিলাম, 15 কেটে দিলাম, সো দেখো আমরা আর স্কয়ার এর ভ্যালু পেলাম 15 ইন্টু, আচ্ছা 3 দিয়ে কাটলে দেখো 5 হচ্ছে, সো আমরা 5 ইন্টু 20। আচ্ছা 5 ইন্টু 20 মানে কত, 100। 100 বর্গমূল করলে 10, এবং যেহেতু এটা ব্যাসার্ধ আমরা ঋণাত্মক মান নিচ্ছি না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কেমন। সো আর এর ভ্যালু বেরোবে 10, কিন্তু জানতে চাইছে এর ব্যাস কত। তাহলে ব্যাস কি করে বেরোবে, অর্থাৎ ব্যাস সমান 2 গুণিতক আর মানে 2 গুণিতক 10 মানে 20 সেমি। সো দেখো আমরা কত সহজে দুটো বস্তু তাদের আয়তনের সমান করে একজনের ব্যাস নির্ণয় করে ফেললাম, কেমন। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আমি বলবো যে তোমরা সমস্ত ফর্মুলাগুলো মুখস্থ করে নাও, নাহলে এই অঙ্ক করতে বারবার সমস্যা হবে, কেমন। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমাদের পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিয়ে ফিরে আসছি।